সুধী ভক্তমণ্ডলী, আজকে আমি এই ভিডিওতে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য, একাদশীর পারণ কিভাবে করতে হয়, পারণের মন্ত্র এবং সারা পৃথিবীর প্রধান প্রধান শহরগুলো যেখানে একাদশী ব্রত পালন করেন ভক্তবৃন্দরা, সেই সমস্ত স্থানের পারণের সময় আমি এই ভিডিওতে বলে দেব। আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপনার ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে, তো যদি একটু ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে আরও ভালো হতো এবং আমরা ভালোভাবে বুঝতে পারতাম। তো আমি আজকে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য আপনাদের নিকট ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনারা মন দিয়ে সেটা শ্রবণ করতে হবে। কারণ আপনি ভিডিও ছেড়ে দিয়ে বসে আছেন আর মনটা যদি অন্যখানে থাকে তাহলে তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, তাই মন দিয়ে সেটা শ্রবণ করুন। একসময় যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক উত্তম প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার ও পাপ মোচন করে বলে এই পবিত্র একাদশী পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তো লোমশ মুনির কাছে সেই রাজা অর্থাৎ মান্দাতা নামে যে রাজা যে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে যে উপাখ্যানটি দিয়েছিল লোমশ মুনি, সেই কথাই এখন ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে বলছেন। তো সেই বিষয়টি হচ্ছে যে প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন। এক সময় মেধা নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন, মানে মুনি ঋষিরা যেখানে তপস্যা করছে ওই স্থানে একজন ঋষিকুমারও এসে ওদের সাথে তপস্যা করছিলেন। তো মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। সে জানত যে যদি সেই ঋষি ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দেয় তাহলে আমার আর এই অপ্সরাগিরি থাকবে না। হ্যাঁ, তাই সে কিছু কৌশল অবলম্বন করলো। 2 মাইল দূরে সে অবস্থান করতে লাগলো, আর সেখানে বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে লাগলো। তো সঙ্গীতের একটা পাওয়ার আছে, বিশেষ করে সঙ্গীত আমার খুব ভালো লাগে। তো আমি আমাদের একটা গ্রন্থে পড়ছিলাম যে সঙ্গীতের এমন পাওয়ার, এমন শক্তি, সাধারণ গাছ তো কথা বলতে পারে না। তো বলছে যে ক্লাসিক্যাল মিউজিক যদি গাছের নিচে বাজানো হয় সেই গাছ তাড়াতাড়ি বড় হয় এবং ফল প্রদান করে। তো সেই স্বর্গের অপ্সরাও কী করলেন, সেই যে প্রসেস পদ্ধতি সেটাকে তিনি কাজে লাগালেন। তো বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। ভগবদ গীতা এবং ভাগবতে খুব সুন্দরভাবে এর অনেক উদাহরণ আছে। কেউ যখন কামের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন তখন আর তো তার কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকে না।
সে আসলে কি করছে সেই জ্ঞান অর্থাৎ সুবুদ্ধি হারিয়ে যায়। তখন সেই অপ্সরাও তার উদ্দেশ্য সাধন হচ্ছে, আর ঋষিও তার আরাধ্যদেবকে বিস্মৃত হয়ে গেছেন। এবার মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যাওয়ার মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে আমার নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মানে কামটা এমনই একটা জিনিস, কেউ যদি সারা জীবন ভোগ করে তবুও সে তৃপ্ত হতে পারবে না। এই জন্য সেই ঋষিকুমার বলতে লাগলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করতে লাগলেন। এইভাবে তার বহু বছর অতিক্রান্ত হলো, অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও সেই মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। দেখুন, মানে এমন পরিস্থিতি, তার সঙ্গে এত বছর সঙ্গ করেছে কিন্তু তারপরেও তার কাছে অর্ধরাত্রি বলে মনে হচ্ছে। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হচ্ছে। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমন করার জন্য প্রার্থনা জানালে উনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার এখানে থাকবে। তখন মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা বলতে লাগলেন, অর্থাৎ সেই অপ্সরা বলতে লাগলেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তান্বিত হয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলেন। তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বলতে লাগলেন, রে পাপিষ্টি, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচিনী হয়ে যাও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। এই একাদশীর মাহাত্ম্য থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। আমাদের মর্তলোকেও এরকম অনেক মহিলা আছেন যারা তাদের স্বার্থ চরিতার্থর পরে তারা কি করেন, তাদেরকে ডিভোর্স দেন বা সেখান থেকে চলে যেতে চান। এগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা যায়, এখন আমাদের দেশেও খুব দ্রুত মাত্রায় সেগুলো ছড়াচ্ছে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে সংসার করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে উপভোগ করা। আর তার কারণে তাদেরকে কঠিন কঠিন সাজা জমপুরিতে যে ভোগ করতে হবে। তো যেহেতু সেই ঋষিকুমার অত্যন্ত তেজস্বী ছিলেন, তাই সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দেওয়ার ফলে সে পিশাচিনী রূপ ধারণ করলেন। পিশাচিনী রূপ ধারণ করার পর সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমি তো এখন পিশাচিনী হয়ে গেছি, এর থেকে মুক্তির উপায় কি? যেহেতু সাধুরা হচ্ছে সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই সেই মেধা ঋষি বলতে লাগলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। তারপরে সেই ঋষিকুমার তার পিতার আশ্রমে ফিরে এলেন এবং পিতার আশ্রমে ফিরে এসে তার পিতাকে বলতে লাগলেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রাচিত্য কি তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে চ্যবনমুনি বলতে লাগলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত
ভক্তি ভরে পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। তো এখন শেষে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলছেন যে, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো একাদশীর মাহাত্ম্যগুলোর মধ্যে অনেক রকমের ফলের কথা বর্ণনা থাকে। তো আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে, হে ভগবান, আমি এত ফল চাই না, আমার শুধু এটাই কামনা যেন জন্মে জন্মে তোমার চরণে আমি অহৌতুকী ভক্তি লাভ করতে পারি। সকল ভক্তের এটাই কামনা হওয়া উচিত। তো এই ছিল একাদশীর মাহাত্ম্য। এবার আমি পারণ সম্পর্কে বলবো। একাদশী করার পরে পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। তো পালনের সময় একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য থেকে, অর্থাৎ চাল, গম, তারপরে ভুট্টা, সরিষা, যে সমস্ত দ্রব্য একাদশীর দিন গ্রহণ করতে নিষেধ করা হয়েছে সেগুলো ভগবানকে ভোগ লাগিয়ে পরের দিন যথাসময়ে পালন করতে হবে। পালন করার সময় একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। সেই মন্ত্রটি হচ্ছে, অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে আপনারা পালন করে নেবেন। তো এখন আমি সারা পৃথিবীর অনেক জায়গার পালনের সময় বলবো। তো আপনারা এই পালনের সময় দেখে পালন করবেন। আর যাদের পালনের সময় দেওয়া থাকবে না, আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, আর আমি চেষ্টা করব আপনার ওই স্থানের পালনের সময় দিয়ে দেওয়ার জন্য। তো কমেন্ট করার সময় অবশ্যই আপনার জেলা শহরের নাম উল্লেখ করবেন। আর আশেপাশে যে সমস্ত এরিয়া আছে ওই জেলাতে তারা সেই সময় অনুসারে পালন করতে পারবেন। বাংলাদেশ চট্টগ্রাম 9টা 13 থেকে 9টা 49, ঢাকা 9টা 13 থেকে 9টা 54, মায়াপুর 8টা 43 থেকে 9টা 33, ইম্ফল 8টা 43 থেকে 9টা 33, গুয়াহাটি 8টা 43 থেকে 9টা 19, কলকাতা 8টা 43 থেকে 9টা 33, ভুবনেশ্বর 5টা 43 থেকে 9টা 43, পাটনা 8টা 43 থেকে 9টা 45, কাঠমান্ডু 8টা 58 থেকে 9টা 59, চেন্নাই 8টা 43 থেকে 10টা 7, নাগপুর 8টা 43 থেকে 10টা 10, মুম্বাই 6টা 26 থেকে 10টা 35, আহমেদাবাদ 6টা 25 থেকে 10টা 36, উদমপুর 8টা 43 থেকে 10টা 23, ত্রিভদ্রম 6টা 16 থেকে 10টা 21, কলম্বো 6টা 29 থেকে 10টা 22, ব্যাঙ্গালোর 6টা 11 থেকে 10টা 18, বৃন্দাবন 8টা 40 থেকে 10টা 15, দিল্লি 8টা 40 থেকে 10টা 16, হায়দ্রাবাদ 6টা 5 থেকে 10টা 13, ত্রিপুরা 8টা 40 থেকে 9টা 21, আরব 6টা 3 থেকে 10টা 15, আগরতলা 8টা 40 থেকে 9টা 21, গুজরাট 6টা 25 থেকে 10টা 36, কেরালা 6টা 18 থেকে 10টা 24, পাঞ্জাব 6টা 6 থেকে 10টা 21, হরিয়ানা 8টা 40 থেকে 10টা 17, ওমান 5টা 51 থেকে 10টা 2, কাতার 5টা 17 থেকে 9টা 29, লন্ডন 6টা 20 থেকে 10টা 48, কুয়েত 5টা 29 থেকে 9টা 43, মালয়েশিয়া 11টা 10 থেকে 11টা 13, জাপান 5টা 17 থেকে 9টা 45, আসাম 8টা 40 থেকে 9টা 19, বাহরাইন 5টা 20 থেকে 9টা 33, পাকিস্তান 6টা 7 থেকে 10টা 20, দুবাই 6টা 3 থেকে 10টা 15, নেপাল 8টা 55 থেকে 9টা 52, মায়ানমার 9টা 40 থেকে 10টা 1। তো সিঙ্গাপুরের সময় খুব অল্প, এখানে 11টা 10 আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে এই সময়ের মধ্যে। বেলজিং 5টা 36 থেকে 10টা 6, চীন
5:46 থেকে 10:06, অস্ট্রেলিয়া 6:41 থেকে 7:45, স্পেন 7:23 থেকে 11:43, ইতালি 6:41 থেকে 11:02, জার্মানি 6:24 থেকে 10:54, নিউ ইয়র্ক 6:28 থেকে 10:48, ক্যালিফোর্নিয়া 6:28 থেকে 10:48, সান ফ্রান্সিসকো 6:44 থেকে 11:03, ওয়াশিংটন 6:42 থেকে 11:01, কানাডা 7:11 থেকে 11:20, ফ্লোরিডা 7:07 থেকে 11:21। যে সমস্ত স্থানে 8 তারিখ একাদশী হবে সেগুলোর নাম আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ভারতের মুম্বাই, ব্যাঙ্গালোর, গুজরাট, কেরালা, পাকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যেন এটা সকলের কাছে প্রচার হয়ে যায়।